নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের বর্ষা ডায়েরি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। বাসর ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে মৌ। গাল দুটো অসম্ভব আকারে ব্যথা করছে, সাথে জ্বলছেও খুব। আবার বাহু দুটো ব্যথায় নাড়াতেও পারছে না সে। নিজের পছন্দের মানুষের এমন নিষ্ঠুর ব্যবহার যে কোনো মতেই মানতে পারছে না মৌ। কি দোষ ছিল তার? সে কি বলেছিল যে বিয়ে করো? না, বলেনি। কিন্তু সমাজের মানুষের মুখটা বন্ধ করার জন্যই এমনটা করতে হলো। সবকিছু যদি স্বাভাবিক হতো, আয়ান ভাই আর আমার বিয়েটা যদি না হতো, তাহলে কতই না ভালো হতো। অন্তত পক্ষে আমি আয়ান ভাইয়ের কাছে ঘৃণার পাত্র তো হতাম না। আমি দূরে থেকেই আয়ান ভাইকে সারা জীবন পছন্দ করে যেতাম। এই বলে আবার কান্না করে দিল মৌ। আয়ান ঘুমাচ্ছিল। মৌয়ের কান্নার আওয়াজে তার ঘুমটা ভেঙে যায়। সে একটা ধমক দিয়ে বলে, উফ, আমার ঘুমটাই তো ভেঙে দিলে তুই। আমার লাইফটা তো অশান্তিতে ভরে দিয়েছিস। আবার যে একটু শান্তিতে ঘুমাতে দিবি তাও না। আমি যদি এরপর আর কান্নার শব্দ শুনেছি না, তাহলে তুই যে এখন খাটের পাশে পড়ে আসিস সেটুকুও কিন্তু থাকতে পারবি না। এক ধাক্কা মেরে বারান্দায় দিয়ে আসবো, সারা রাত থাকিস ওইখানে। আয়ানের এ কথা শুনে মৌ একদম চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে আবারও কান্না করতে থাকে, কিন্তু আয়ান যাতে এই কান্নার শব্দ না শোনে তাই বালিশে মুখ গুজে কাঁদছে সে। আজ অনেক কান্না করেছে সে। হয়তো কোনোদিনও এমন কান্না সে করেনি। হয়তো এখন থেকে রোজই এমন কান্নাই তাকে করতে হবে। মৌ আর আয়ানের পরিচয়টা করিয়ে দিই। মৌ এবার ইন্টার্ন সেকেন্ড ইয়ারে উঠবে। দেখতে মাশাআল্লাহ সুন্দরী বেশ। একটু চঞ্চল প্রকৃতির সে। তার একটা বড় ভাই আছে, নাম মাহতাব। মৌ আয়ানকে অনেক পছন্দ করে, কিন্তু ভালোবাসে নাকি জানা নেই। আয়ান জব করে, নিজের বাবার বিজনেস আছে, তাও ইচ্ছা আছে যে নিজে বিজনেস করে দাঁড় করাবে। এজন্য ফার্স্টে জব করে কিছু টাকা জমাচ্ছে সে। আয়ানের ভালোবাসার মানুষ আছে। মেয়েটির নাম মনা। প্রায় 1 বছরের রিলেশন তাদের। আয়ানের ফ্যামিলি এ ব্যাপারে জানে, এজন্যই আয়ান মৌকে বিয়ে করতে চায়নি। কিন্তু পরিস্থিতির কবলে পড়ে বিয়েটা তাকে করতেই হয়। আয়ানের ছোট বোন আছে, তার নাম অহনা। মৌ আর অহনা দুজন বেস্ট ফ্রেন্ড। তাদের ক্লাস 9 থেকে ফ্রেন্ডশিপ। আবার আয়ান আর মাহতাব একই অফিসে জব করে বলে তাদের দুজনের মধ্যেও খুব ভালো ফ্রেন্ডশিপ। মৌ প্রথম থেকেই আয়ানকে খুব লাইক করে, কিন্তু কখনো বলেনি। আর আয়ানও বুঝতে পারেনি। আজকে এক খারাপ পরিস্থিতিতে তাদের দুজনের বিয়ে হয়। আয়ান যেহেতু মনাকে ভালোবাসে, তাই সে এই বিয়েটা মন থেকে মানেনি। কিন্তু মৌ তো এই বিয়েটা মনে করে, কারণ সে আয়ানকে খুব পছন্দ করে। কিছুক্ষণ আগে মৌকে আয়ানের রুমের দিকে দিয়ে আসে অহনা। কিছুক্ষণ পর আয়ান রুমে আসে। মৌ কিছু বলতে যাবে তার আগেই কষে এক থাপ্পড় দেয় আয়ান। মৌ তো হতবাক, সে ভাবতেই পারেনি আয়ান ভাইয়া এমন করবে। আয়ান প্রচন্ড রেগে আছে। সে বলল, এমন কেন করলি রে মৌ? নিষেধ করতে পারলি না বিয়ে করতে? তুই জানিস আমি মনাকে ভালোবাসি, তারপরও এমন করলি তুই। হ্যাঁ, সবাইকে বলা হয়েছিল আমরা বিয়ে করেছি, কিন্তু তাই বলি সত্যি সত্যি বিয়ে করতে হবে? মৌ হালকা কাঁদতে কাঁদতে বলল, আয়ান ভাইয়া, আমার সত্যি কিছু করার ছিল না। চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবি না। আমি মনার সাথে এখন দেখা করতে যাচ্ছি। ও এই বিয়ের খবরটা জানে না, আর আমি জানাতেও চাচ্ছি না, কারণ ও খুব কষ্ট পাবে। এ কথা শুনে মৌয়ের ভয়ে কলিজা শুকিয়ে এলো, কারণ বাসার কেউ এ কথা জানলে খুব খারাপ হবে। আর আয়ানের আব্বুর কানে এ কথা গেলে যে তিনি আয়ানের কি করবেন তা ভাবতেই মৌয়ের গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রচন্ড পরিমাণে রাগে মানুষ তিনি, কিন্তু মনটা অনেক ভালো। মৌ গিয়ে তৎক্ষণাৎ আয়ানের হাত ধরে ফেলে আর বলে যে, আয়ান ভাইয়া, আপনি প্লিজ এখন যাবেন না, বেশ রাত হয়ে গিয়েছে। আর আঙ্কেল জানতে পারলে? কথা শেষ হতে না হতেই মৌয়ের গালে আর একটা চড় পড়ল। আয়ান মৌয়ের দুটো বাহু খুব শক্ত করে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমাকে যেতে মানা করার? আমার আব্বু, আমি বকা শুনবো, তাতে তোর কি? হ্যাঁ, আর তুই বা কেন আমাকে আটকাবি? কোন অধিকারে? একজন স্ত্রীর অধিকারে। আমাদের বিয়ে হয়ে গিয়েছে, তাই আপনার এমন করা উচিত না। খবরদার, আমাকে শিক্ষা দিতে আসবি না। এই বলেই আয়ান মৌকে ধাক্কা দেয়, আর মৌ পাশে থাকা সোফার সাথে জোরে বাড়ি খায়। এরপর আয়ান বিছানায় গিয়ে শুয়ে পড়ে, আর মৌ কাঁদতেই থাকে। কান্না করতে করতেই ঘুমিয়ে পড়ে সে। সকালে আজানের আওয়াজে ঘুম ভাঙে মৌয়ের। সে তাড়াতাড়ি উঠে নামাজ আদায় করে নেয়। মোনাজাতে আল্লাহর কাছে অনেক কাঁদে সে।
একে তো কালকে রাতে কান্নার জন্য চোখ ফুলে গিয়েছে, তার উপর আবার সকাল সকাল কেঁদে আরো খারাপ অবস্থা। নামাজ পড়ে মৌ আয়নার সামনে গেল। সে নিজেকে দেখে আটকে উঠল। দুগালে আঙুলের ছাপ পড়ে গিয়েছে। সে চিন্তা করছে এবার সবার থেকে লুকোবে কিভাবে। সে বসে বসে চিন্তাই করে যাচ্ছে। কিছুক্ষণ পরে দরজায় অহনা নক করলো। আম্মু ডাকছে তোকে। আসছি, তুই যা। এরপর মৌ একটা শাড়ি পরে মাথায় ঘোমটা টানলো। শাড়ির আঁচল দিয়ে গাল দুটো এমন ভাবে ঢেকে রেখেছে যাতে থাপ্পড়ের দাগগুলো দেখা না যায়। মৌ গিয়ে আয়ানের আম্মুর রুমে নক করলো। আসবো আন্টি? ভিতর থেকে জবাব এলো, আয় আয়, তুই আবার নক করছিস কেন? মৌ ভিতরে গিয়ে দেখলো সোফায় আয়ানের আম্মু বসে আছে, আর তার পাশে ছোট্ট একটা টুলে অহনা বসে আছে। আয়ানের আব্বু সকালে হাঁটতে বের হয়েছে। মৌয়ের মাথায় ঘোমটা দেখে অহনা বলে উঠল, কি মৌ, তুই কি এই বাড়িতে নতুন নাকি? ঘোমটা টেনে বসে আছিস কেন? খুল ঘোমটা মাথা থেকে। মৌ আমতা আমতা করে বলল, আরে না, তেমন কিছু না। আমি তো আগে তোর বান্ধবী হিসেবে আসতাম, কিন্তু এখন তো বাড়ির বউ, তাই ঘুমটা দিয়ে রেখেছি। আয়ানের আম্মু বলল, আরে মেয়ের কাণ্ড দেখো, তোকে কি আমরা কে বলেছি এভাবে লম্বা ঘুমটা দিতে? আর তোর কি কোনো দেওয়ার আছে নাকি যে এইভাবে ঘুমটা দিয়ে আছিস? আমাদের সাথেই তো আছিস। মৌ তো কোনো মতেই রাজি হচ্ছে না মাথার উপর থেকে ঘোমটা সরাতে, কারণ এতে থাপ্পড়ের দাগগুলো দেখা যাবে। হঠাৎ অহনা গিয়ে মৌয়ের মাথা থেকে ঘোমটাটা সরিয়ে দেয়। অহনা আর তার আম্মু মৌয়ের গালে থাপ্পড়ের দাগ দেখে আটকে ওঠে। আয়নের আম্মু কাপা কাপা গলায় বলে, এসব আমার আয়ান করেছে। মৌ কি জবাব দেবে এর? সে মাথা নিচু করে ফেলে। আয়নের আম্মু তৎক্ষণাৎ অহনাকে বলে, এখনই গিয়ে তোর ভাইয়াকে ডেকে আন এক্ষুনি। অহনা তাড়াতাড়ি গেল আয়ানকে ডাকতে। এদিকে মৌ চুপচাপ বসে আছে, আর আয়ানের মা তো রাগে ফুঁসছে। তিনি ভাবতেই পারেননি তার ছেলে এমন কিছু করবে। আয়ান কিছুক্ষণ পর ঘুম ঘুম চোখ নিয়ে হাজির হলো। কি ব্যাপার আম্মু, এত সকালে কেন ডেকেছ? আয়ানের আম্মু হুট করে কিছু না বলেই আয়ানের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আয়ান তো পুরোই শকড, কারণ তার আম্মু কখনো তাকে এভাবে মারে না, খুব বড় রিজন ছাড়া। আর আজকের রিজনটা ছোটখাটো রিজন তো না। আয়ান বিস্ময় ভরা চোখ নিয়ে তার আম্মুর দিকে তাকিয়ে আছে। তোর সাহস কি করে হয় মৌ এর গায়ে হাত তোলার? কে শিখিয়েছে তোকে এসব? আম্মু, মৌকে আমি শিক্ষা দিয়েছি। ও আমাকে বিয়ে করার জন্য রাজি হয় কিভাবে, এটা জানার পরও যে আমি অন্য কাউকে ভালোবাসি। ও তো তুই এর জন্য মৌয়ের গায়ে হাত পর্যন্ত তুলেছিস, ওই বেয়াদবের জন্য। আম্মু, মনা অনেক ভালো মেয়ে, এতে ওর তো কোনো দোষ নেই। অযথা ওকে বকছো কেন তোমরা? মৌয়ের কোনো দোষ নেই, দুই পরিবার আর ওর নিজের সম্মান বাঁচানোর জন্য এসব করেছে। মৌ আর অহনা নীরব দর্শকের মতো সব দেখছে। তাই বলে বিয়েই করে নেবে? কিছুদিন গেলেই তো সবাই ভুলে যেত ওই সামান্য ঘটনাটা। বলতো না রে, এ সমাজ মেয়েদের উপর একটু ময়লা ফেলতে পারলেই খুশি হয়। আচ্ছা মৌ না হয় মানা করেনি, কিন্তু তুইও তো কিছু বলিসনি কেন? আম্মু, মৌ হলো একটা মেয়ে। এই ঘটনায় আমার দিকে কোনো আঙুল উঠতো না, কিন্তু মৌয়ের দিকে সবাই আঙুল ওঠাতো। এ বলেই আয়ান সেখান থেকে রেগে হন হন করে বেরিয়ে আসে। আয়ান চলে যাওয়ার পর আয়ানের আম্মু হাঁটু গেড়ে বসে কান্না শুরু করে দেয়। অহনা আর মৌ ওনার পাশে এসে বসে। অহনা কি বলবে কিছুই বুঝতে পারছে না। তার ভাইয়া যে এমন কিছু করবে সে আশাও করতে পারেনি। আয়ানের আম্মু মৌকে উদ্দেশ্য করে বলে, দেখ না মৌয়ের কি থেকে কি হয়ে গেল। আমি তো আমার ছেলেকে এমন শিক্ষা দেইনি, তাহলে এমন ব্যবহার কেন করলো ও? আন্টি, আপনি প্লিজ এত স্ট্রেস নেবেন না। আপনার বিপি লো হয়ে গেলে সমস্যা হবে। হ্যাঁ আম্মু, প্লিজ শান্ত হও। আন্টি, একটা কথা, এই বিষয়টা প্লিজ আঙ্কেলকে বলবেন না। উনি জানতে পারলে আয়ন ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর আন্টি, তুমি এখন থেকে চিন্তা বাদ দাও তো। আয়ন ভাইয়াকে আমি সোজা করবো। ওনার মাথা থেকে ওই মনা নামক ভূত নামিয়েছি, তবে আমার নাম মৌনা। আয়ানের আম্মু চোখের পানি মুছে হালকা হেসে বলল, ইনশাআল্লাহ তুই পারবি, আমি আর অহনা তোকে সব রকম ভাবে সাহায্য করব। মৌ আয়ানের আম্মুকে জড়িয়ে ধরিয়ে বলল। এই না হলে আমার আন্টি। আয়ানের আম্মু হঠাৎ করে মৌয়ের মাথায় হালকা মেরে বলে, এ মেয়ে, তোর সাহস তো কম না।
মৌ অবাক হয়ে বলল, কি করলাম আমি? হে বোকা মেয়ে, কখনো কি শুনেছিস যে আম্মুকে আন্টি বলা? ও, এবার বুঝলাম। আচ্ছা সরি, এখন থেকে আম্মু বলে ডাকবো। এই বলে মৌ আম্মুকে জড়িয়ে ধরে। মৌ খেয়াল করলো অহনা বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বসে আছে। কিরে, তোর কি হলো? কি আর হবে, আমাকে কেউ ভালোবাসে নাকি? আমি তো বসে বসে শুধু শাশুড়ি আর বৌমার ভালোবাসা দেখবো। ওরে আমার অহনা রে, বাবুটা রাগ করেছে। আসো আসো। তারপর অহনা গিয়ে তার আম্মু আর মৌকে জড়িয়ে ধরলো। এদিকে আয়ান তো রুমে এসে প্রচুর রেগে আছে। সে শাওয়ার নিয়ে বসে আছে, মৌয়ের জন্য ওয়েট করছে কখন সে আসবে রুমে আর একটু ঝাড়ি দিবে তাকে। মৌ রুমের দরজা খুলে যেই না ভেতরে ঢুকলো, অমনি আয়ান তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো। মৌয়ের দেখে মনে হয় কলিজা শুকিয়ে এলো। সে মনে মনে বলছে, আরে তুই না সেই ডায়লগ মারলি, আর এখন এই আয়নার নজর থেকে ভয় পেয়ে গেলি। না না, এইটা হতে দেওয়া যায় না। বি ব্রাভো। আয়ান তাড়াতাড়ি গিয়ে রুমের দরজা আটকালো আর মৌকে দেওয়ালের সাথে চেপে ধরলো। এদিকে মৌয়ের অবস্থা তো নাজেহাল। তার ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। সে মনে মনে বলছে, আল্লাহ বাঁচাও, আমি কিভাবে এই মানুষটাকে লাইনে আনবো যে আমার কাছে আসলেই আমার অবস্থা 12টা বেজে যায়। এইদিকে মৌয়ের অন্য এক ধরনের ভালো লাগা। এই প্রথম আয়ান তার এত কাছে এসেছে, যদিও ঝাড়ি দেওয়ার জন্য, কিন্তু সে তো আর জানে না। আয়ান এতক্ষণ ধরে মৌকে পর্যবেক্ষণ করছিল। মৌয়ের কাছে এসে তারও আজব এক ধরনের অনুভূতি কাজ করছে। মৌয়ের ভয় কাঁপাকাঁপি দেখে সে আনমনে হেসে দেয়। সে যে মৌকে বকা দিবে সে কথাও বেমালুম ভুলে গেছে সে তো এখন মৌকে দেখতে ব্যস্ত। হঠাৎ আয়ানের ফোনটা বেজে ওঠে। সে কিছুটা চমকে গিয়ে মুখে ছেড়ে দিয়ে বলে, তোকে আমি পরে দেখে নেব মৌ। মৌ তো হাফ ছেড়ে বাঁচল। উফ, আসলাম বাবা, এতক্ষণ যে কি ভয় লাগছিল। কিন্তু এই আয়না আমাকে এইভাবে ধরেছিল কেন? কি করতে চাচ্ছিল সে? এই কথা বলতে বলতে তার ভ্রুজোড়া কুঞ্চিত হলো। এদিকে আয়ান যে রেডি হয়ে কখন রুম থেকে বের হয়ে গিয়েছে তাও তার জানা নেই। মৌ তো ভাবনার জগতেই তাকে ভালোবাসে, এটা তার খুব পছন্দ। ব্রেকফাস্ট করার পর মৌ আর অহনার রুমে গিয়ে বসলো। উদ্দেশ্য তাদের সবকিছু ভুলে গিয়ে গল্প করা। এই দুজন প্রচুর গল্প করতে পারে। মৌ আর অহনা গল্প করছে, এর মধ্যে হঠাৎ মৌয়ের ফোনে ফোন আসলো। তার ভাইয়া ফোন করেছে। আসসালামু আলাইকুম, আমার ছোটমুনি, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সব ঠিকঠাক আছে তো? মানে আয়ান ভালো ব্যবহার করছে তো? না চাইতেও মৌ তার ভাইয়াকে মিথ্যা বলল। সে তার ভাইয়ার কাছে মোটামুটি সবই শেয়ার করে। সে যে আয়ানকে পছন্দ করত সেটা তার ভাইয়া কিছুটা জানতো। ভাইয়া, সব ঠিক আছে। আচ্ছা, আব্বু আম্মু কি এখনো আমার উপর রেগে আছে? অল্প একটু, ধীরে ধীরে রাগ কমে যাবে, তুই টেনশন করিস না। আর মেহতাব কিছুক্ষণ কথা বলার পর ফোন রাখলো। এদিকে মৌয়ের হাত পা কেমন যেন ব্যথা করছে কিছুক্ষণ আগে থেকে। বিকালের দিকেও ব্যথাটা ছিল, কিন্তু সে গুরুত্ব দেয়নি। সন্ধ্যার পর ব্যথা আরো বেড়ে গেল। সে অনুভব করছে যে তার গা বেশ গরম হয়ে গিয়েছে। এদিকে অহনা মৌ আর আয়ানের রুমে আসলো মৌয়ের সাথে আড্ডা দিবে বলে, কিন্তু সেই এসে দেখে মৌ হাত পা গুছিয়ে শুয়ে আছে। অহনা কিছুটা অবাক হলো এমনটা দেখে। সে গিয়ে মৌয়ের গায়ে যেই না হাত রাখলো, অনুভব করলো মৌয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে। সে সাথে সাথে গিয়ে তার আম্মুকে ডেকে আনলো। তিনি অবস্থা বুঝতে পেরে জলপট্টির ব্যবস্থা করলেন। এত জলপট্টি করেও মৌয়ের জ্বর কমানো যাচ্ছে না। আয়নের আম্মু মৌয়ের জন্য খাবার আনতে গেল। খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেবে, কিন্তু মৌ কোনো মতেই ওষুধ খাবে না। অতি কষ্টে তাকে খাওয়ানো গেলেও ওষুধ খাওয়াতে সম্পূর্ণ বিফল হলো তারা। অহনা সেই সন্ধ্যা থেকে মৌয়ের পাশে বসে আছে, যদি কিছু লাগে। রাত 9টার দিকে আয়ান অফিস থেকে ফিরল। সে এসে দেখলো অহনা বসে বসে ঝিমছে আর মৌ ঘুমিয়ে আছে। সে গিয়ে অহনাকে হালকা ধাক্কা দিল, এতে অহনা জেগে উঠল। কিরে, এখানে এইভাবে কেন ঘুমাচ্ছিস তুই? যা নিজের রুমে যা। আরে ভাইয়া, দেখো না, মৌয়ের সে কি জ্বর, সে সন্ধ্যা থেকে এমন অবস্থা। আয়ানের মুখ কিছুটা চিন্তিত দেখালো। সে কিছুক্ষণ ভেবে বলল, তুই রুমে গিয়ে ঘুমাতো, আমি দেখে নেব নে। অহনা কিছুটা অবাক হলো, বলল, শিওর তো ভাইয়া? আরে হ্যাঁ, শিওর।
আর শোনো ভাইয়া, মৌ কিন্তু ওষুধ খায়নি, পারলে ওষুধ খাইয়ে দিস ওকে। অহনা চলে যেতেই আয়ান ফ্রেশ হয়ে মৌয়ের পাশে এসে বসলো। মাথায় হাত রাখতেই সে কিছুটা ভয় পেল, কারণ মৌয়ের শরীর খুব গরম হয়ে আছে জ্বরের জন্য। আয়ান মৌকে জোর করে ওঠালো ওষুধ খাওয়ানোর জন্য। অনেক কষ্টে সে ওষুধ খাওয়ালো। এদিকে মৌ না ঘুমিয়ে আজব আজব কথা বলছে জ্বরের ঘুরে, যা শুনে আয়ান না চাইতেও হেসে দিল। অহনা রে, শোন না, তোর ভাইয়া এমন কেন রে? খুবই পচা একটা মানুষ। আয়ান এতক্ষণে বুঝতে পারলো যে মৌ সবকিছু তাকে অহনা ভেবে বলছিল। ওই অহনা, কথা বলছিস না কেন রে? দেখ না, তোর ভাইয়া এমন মেরেছে আমাকে যে জ্বর এসে গিয়েছে। এর মুখে এই কথা শুনে আয়ানের নিজেকে অনেক অপরাধী মনে হলো। অহনা রে, তোর ভাইয়াকে আমি আগে থেকেই অনেক ভালো মনে করতাম জানিস। ভাবতাম যে এত ভালো মানুষ হয়, কিন্তু আজ তো একটা বজ্জাচ্ছে। 28 বছরের খাটাচ্ছে, কি পেয়েছে কি ওই মনের মধ্যে? মেয়েটা আমার একটু সুবিধার মনে হয় না, কিন্তু তুই টেনশন নিস না, দেখিস তোর ভাইয়া আমাকে অনেক ভালোবাসবে, অনেক অনেক অনেক। এই বলতে বলতেই ঘুমিয়ে পড়ে মৌ। আয়ান তার কথাগুলো একটু ভাবলো, কিন্তু কিছুক্ষণ পরেই নিজের মনকে বলল, কে এই মেয়ে? আমি ওকে কোনোদিনও ভালোবাসবো না। আমি তো মনাকে ভালোবাসি। এরপর আয়ান এসে শুয়ে পড়ে, আর তার আগে মৌয়ের কপালে হাত দিয়ে দেখে জ্বর কেমন আছে। সে বুঝতে পারলো জ্বর অনেকটাই কমে এসেছে। সকালে মৌয়ের ঘুম ভাঙার পর সে দেখলো সে আয়ানের অনেকটাই কাছে চলে এসেছে। সে তাড়াতাড়ি উঠে গেল। নিচে এসে সে আয়ানের আম্মুকে নাস্তা বানাতে সাহায্য করলো। আজকে সে ভেবেছে কলেজ যাবে। 3-4 দিনের বেশি সে কলেজ যায় না। অহনাকে বলল কলেজ যাওয়ার কথা। অহনাও রাজি হয়ে গেল, কারণ এই কয়েকদিন সেও কলেজ যায়নি। তারা দুজন নাস্তা করে কলেজে চলে গেল, আর আয়ান অফিসে। কলেজের ক্লাস শেষে অহনা আর মৌ বসে আছে। জানিস তোর কালকে সে কি জ্বর, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম শেষ পর্যন্ত আবার হসপিটালে না ভর্তি করতে হয় তোকে। না না, হসপিটালে না, আমার এই জায়গাটার নাম শুনলেই কেমন জানি বিরক্ত লাগে, অসহ্য লাগে। এদের কথার মাঝেই টপকে পড়ল তুহিন। এই ছেলেটা মৌয়ের পেছনে পড়ে আছে বিগত প্রায় 2 মাস যাবত। ছেলেটা খুবই বেয়াদব। মেয়েদের টিস করাই যেন এর ওয়ান অ্যান্ড অনলি দায়িত্ব কর্তব্য। হ্যালো গাইস, কেমন আছো? অহনা এবং মৌয়ের অনিচ্ছা সত্ত্বেও জবাব দিল। জি আলহামদুলিল্লাহ ভালো। কি করো তোমরা? অহনা রেগে জবাব দিল, কানা নাকি? দেখছেন বসে আছে, তাও জিজ্ঞেস করছেন কি করি? ও সরি সরি। এই অহনা, চল তো, আমার বাসায় অনেক কাজ আছে। চল, আমারও কাজ আছে। এই বলেই অহনা আর মৌ চলে আসলো সেখান থেকে। আর তুহিন মনে মনে বলল, মো ম্যাডাম, আমি তোমাকে নিজের করেই ছাড়বো, দেখো। বিকালে মৌ বারান্দায় বসে আছে, গভীর চিন্তায় ডুবে আছে। সে ভাবছে কিভাবে আয়ানকে লাইনে আনা যায়, কিভাবে নিজের প্রতি ভালোবাসা জাগানো যায়। এর মধ্যে অহনা এসে হাজির। কি রে বনু, কি করিস একা একা? কি ভাবিস এত? ভাবছি তো অনেক কিছুই, কিন্তু তুই হঠাৎ এখানে কেন? পড়ছিলি না তুই? কিন্তু জানিস, হঠাৎ করে সেদিনের কথাটা মাথায় ঘুরছে। ভাবছি মানুষ একটু থেকে একটু হলে কত কিছু ভেবে নেয়। ঠিক বলেছিস। এবার আসি সেদিনের কথায়। সেদিন আসলে ঠিক কি হয়েছিল যে আয়ান মৌকে বিয়ে করতে বাধ্য হয়েছিল? মৌ যেহেতু অহনার বেস্ট ফ্রেন্ড, তাই মৌ মাঝে মাঝেই তাদের বাসায় আসে। এই পর্যন্ত অহনা, মৌ আর আয়ান 3 জন মিলে একসাথে বাইরে গিয়েছে 2 বার। কিন্তু এই যাওয়াটা অনেকেরই সহ্য হয়নি, আর মৌ আয়ানকে কিছুটা খারাপ চোখে দেখত। একদিন অহনা আয়ানকে বলে যে তার প্রমোশনের জন্য ট্রিট দিতে। যেহেতু অহনা আর মৌ বেস্ট ফ্রেন্ড, তাই অহনা জেদ করে মৌকেও নিয়ে যায়। আয়ান মৌ আর অহনাকে নিয়ে ফুচকা খেতে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে অহনা আর মৌ ফুচকা খাচ্ছে। তারা দুজনই মুখ বুঁধে পিছন ফিরে ফুচকা খাচ্ছে। এর মধ্যে হঠাৎ অহনার ফোন বেজে আসলো। সে ফোন রিসিভ করে কথা বলার জন্য একটা সাইডে গেল। এদিকে মৌ আর আয়ান একা একাই দাঁড়িয়ে আছে। রাস্তা দিয়ে 2 আন্টি যাচ্ছিল। ওনারা আয়ানদের বাসার আশেপাশেই থাকে। ওনাদের আবার মৌয়ের এতবার আয়ানের দিকে যাওয়াটা সহ্য হতো না। ওনারা দুজন আয়ান আর মৌকে ফুচকা স্টলে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে বলে, দেখো দেখি আজকালকার মেয়েদের অবস্থা, বান্ধবীর ভাইয়ের সাথে ফুচকা খেতে এসেছে। আরেকজন বলে উঠল, ছেলেটাও দেখি
লাজ শরম নাই? নিজের বোনের বান্ধবীর সাথে কিসের এত মেলামেশা? কথাটা আয়নের কানে পৌঁছে, কিন্তু সে কিছু বলে না, কারণ এদেরকে বলেও চুপ করানো সম্ভব না। এরা বলেই যাবে সব সময়। 4 দিন পরে